नजराना भेजा किसी ने प्यार का, है दीवाना जो बस तेरे दीदार का। नजराना भेजा किसी ने प्यार का, है दीवाना जो बस तेरे दीदार का। हो नजराना। नमस्कार, আমি স্বপন। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার বিষয়। আমার ভিডিও সবসময় আমি আগেও বলেছি শিক্ষিত এবং শিক্ষিতদের জন্য, যারা পড়াশোনার তে মোটামুটি বিদগ্ধ মানুষ, তাদের জন্য আমি ভিডিও করি। আমার তো ভিডিওতে কখনো এইসব ওই ছাবলামো বা নাটন কাঁদন আপনি পাবেন না। আর কিছু পাবেন যেগুলোতে আমি নিজে ট্রাভেলিং করেছি, ট্রাভেল ব্লগ অনেকগুলো করেছি আমি, এই ধরনের কথা। আর এই ধরনের কিছু ভিডিও আপনারা পাবেন। আর পাবেন যেগুলো অন্য কোথাও পাবেন না, যেগুলো একদম অজানা তথ্য, যেগুলো আমি খুব বিশ্বস্ত সূত্রে আমি পাই, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমাদের এর আগেও আমি ভিডিওতে বলেছি যে আমাদের ঘরের শত্রু বিভীষণ অনেক আছে, যার জন্য অনেক অনুপ্রবেশকারী, সে পাকিস্তানি হোক, সে বাংলাদেশি হোক, সে বাংলাদেশি রোহিঙ্গা হোক, বা আফগানিস্তান থেকে কিছু আসা পাঠান হোক, এই ধরনের কিছু মানুষ বর্ডার পেরিয়ে কিভাবে আসছে, কাদের দায়িত্ব, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। দায়িত্ব উভয়েরই, রাজ্য এবং কেন্দ্র উভয়েরই দায়িত্ব এইগুলো লক্ষ্য নজর রাখা, এগুলো বিহিত করা। যদি বর্ডার পেরিয়ে আসেন, অবশ্যই কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব দেখা। আর যদি ওইটা মানে ওই অজান্তে যদি কেউ পালিয়ে আসে, তাদেরকে ফাঁকি দিয়ে তাদের চোখের আড়ালে এই পাচার কারীরা, যারা সোনা দানা থেকে লবণ, নুন, বিভিন্ন রকম পণ্যদ্রব্য পাচার করছে এবং মানুষ পাচার যারা করে তাদেরকে, এবং এসে তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে তারা এসে বসবাস করছে, বিয়ে থাও করে ফেলছে, তারা আদৌতে কিন্তু ভারতীয় নাগরিক নয়। তা তাদের চিহ্নিত করার দায়িত্ব অবশ্যই রাজ্য সরকারের, শাসক দলের নেতা নেত্রীদের, কাউন্সিলরদের, সেখানকার সেই ওয়ার্ডে যেখানে বসবাস করছে এই অনুপ্রবেশকারীরা, তাদের। উল্টো কী হচ্ছে, আমাদের ঘরের যারা শত্রু বলতে পারেন, দেশবিরোধী যারা মানুষজন, তারা কি করছে, পয়সা খেয়ে দেশটাকে বিকিয়ে দিচ্ছে। দেশের স্বার্থের কোনো দরকার নেই, নিজের কামাইয়ের স্বার্থটা তাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। তারা কি করছে, আধার কার্ড, ভোটার কার্ড, একটা নাগরিকত্বের যা যা দরকার, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এই ধরনের ব্যাংকের পাসবই থেকে শুরু করে সব কিছু তাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে। এমনকি জমির দলিল পর্যন্ত নকল তৈরি করে দিয়ে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেখিয়ে তাদেরকে বসবাসের ব্যবস্থা করছে। জানি না কী কারণের জন্য এগুলো করা হচ্ছে, হয়তো নিজের পকেট ভারী করার জন্য, দুটো পয়সা কামানোর জন্য এই ধরনের লোকরা করছে। এর মধ্যে আবার কিছু বাংলাদেশি বা পাকিস্তানি অনুপ্রবেশকারীরা আছে, যারা এখানে এসে মোটামুটি সেটেল হয়ে গেছে, 10 বছর 15 বছর থেকে গেছে। সবার চোখে ফাঁকি দিয়ে, রাজ্য প্রশাসন বলুন বা কেন্দ্রীয় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে তারা তাদের আবার কী করেছে, নিজেদের পরিচয়পত্রগুলো বেশ সুন্দরভাবে পয়সা দিয়ে, অবশ্যই সে পয়সা আবার 1-2 হাজার টাকা নয়, বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে তারা নিজেদের নাগরিকত্বের যা প্রয়োজনীয় নথিপত্র সব জোগাড় করে নিয়ে ভালোভাবে সেটেল করে, সে ভাড়া বাড়িতেই হোক, সে কী করলো, সেখান থেকে সে আবার তার জালিয়াতি শুরু করলো। প্রধান জালিয়াতি যেটা ধরা পড়েছিল, জালি পাসপোর্ট। কি সাংঘাতিক ব্যাপার দেখুন, পাসপোর্ট এতটা নিখুঁতভাবে করা হয়, একমাত্র ভারতীয় নাগরিকত্ব যাদের আছে বা প্রকৃত যারা ভারতীয় নাগরিক, আমি যেহেতু অনেক বিদেশ ঘুরেছি চাকরি সূত্রে,
আমি জানি এর তদন্ত খুব মারাত্মকভাবে হয়, পুলিশ ভেরিফিকেশন হয়। এখন তো টাকা পয়সা আপনাকে দিতেই হবে। পুলিশ ভেরিফিকেশন করতে গেলে আপনি আপনার কাগজপত্র বৈধ থাকুক আর অবৈধ থাকুক, বৈধ থাকলেও আপনাকে টাকা দিতে হবে, একটা বেশ ভালো মোটা অঙ্কের টাকা। আর অবৈধ যদি কাগজপত্র নথিপত্র হয় সেই ক্ষেত্রে টাকার অঙ্ক কোথায় যেতে পারে সেটা কথা ছেড়ে দিন। বিনা টাকা বিনা ঘুষে কোনো কাজ হয় না। তারা কি করছে, তারা আবার জালিয়াতি করে এরকম নথিপত্র সব তৈরি করে আবার কিছু মানুষকে তারা আমাদের দেশে ঢোকাচ্ছে। তা এই ধরনের মানুষকে মদত দিচ্ছে কারা? আমাদের দেশের লোকরা দিচ্ছে, আমাদের দেশে প্রভাবশালী ক্ষমতাশালী লোকরা দিচ্ছে। এইভাবে তারা স্বার্থের বিরোধিতা করছে, মানে দেশের নিজেদের স্বার্থের বিরোধিতা করছে না, দেশের স্বার্থের বিরোধিতা করছে, আর দুটো পয়সা কামিয়ে নিচ্ছে। কিন্তু এটা বুঝছে না আমরা কিন্তু ভারতীয়, আমরা যে কাজটা করছি সেটা ভারতে আমাদের দেশের বিরোধী কাজকর্ম করছি। এরা এইটা এতগুলো কথা বললাম কেন, তার কারণ হচ্ছে আমাদের ওপারে যে বাংলাদেশ, মুজিবুর রহমানের বাংলাদেশ 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পূর্ণ সাহায্যে মদতে, সামরিক বাহিনীর সাহায্যে মদতে ভারতের এই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল পূর্ব পাকিস্তান থেকে, স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল, স্বাধীনতা পেয়েছিল। এখন সেই বাংলাদেশ পুরো ভারত বিদ্বেষী হয়ে গেছে। মারামারি, কাটাকাটি, খুন, জখম, ধর্ষণ কোনো কিছু বাদ নেই। জালি আসামি, দাগি আসামি, তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে এখনকার প্রধান উপদেষ্টা যিনি আছেন এই মোহাম্মদ ইউনিস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসছে প্রত্যেকটা অসৎ, এবং তাদেরকে দিয়ে আরও জালিয়াতি করছে। যাকে পাচ্ছে জেলে ঢুকিয়ে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকে ফাঁসির হুকুম দিচ্ছে, জেল হাজতের ব্যবস্থা করে দিচ্ছে, জেলের মধ্যে বন্দি করে দিচ্ছে। এইগুলো হচ্ছে ব্যাপার, কোনো আইনকানুন নেই। তা আমি এখন বলছি কি, যেটা আপনাদের জানাতে চাই, যে এই বাংলাদেশ ইদানিং কী করছে, কিভাবে পাকিস্তান বাংলাদেশে যাতায়াত করছে। পাকিস্তানের যে আইএসআই গোয়েন্দা বাহিনী, তারা কোনোদিন শোধরাবে না। এই অপারেশন সিন্দুর যেটা হয়েছে, অপারেশন সিন্দুর, পাকিস্তান কখনো শোধরাবে না, চীন যেমন কখনো শোধরাবে না। এরা বিশ্বাসযোগ্য নয়। আর চীনের প্রচ্ছন্ন মদত আছে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজের জন্য, জঙ্গি হানার জন্য, জঙ্গিমূলক ধ্বংসাত্মক কাজের জন্য পাকিস্তানকে মদত দিচ্ছে। পাকিস্তান আবার এখন ইদানিং কিছু জঙ্গি নেতাকে প্রবেশ করিয়ে পাকিস্তানে এই বাংলাদেশে সফর করিয়ে বাংলাদেশে ঘাঁটি করার জন্য চেষ্টা করছে। পরে বাংলাদেশের পরিস্থিতি কী হবে সেটা পরের ব্যাপার। সেখানে ঘাঁটি গেড়ে ভারতের বিরুদ্ধে কিছু উগ্রপন্থীমূলক কাজকর্ম করার জন্য তারা এখনও চেষ্টা করে যাচ্ছে, করবেই। ওপারে গণহত্যার যে ছক এখন জঙ্গিদের, এটা একটা প্রথম কিস্তি আমি আপনাদের কিছু জানিয়ে রাখি। ইস্কন উপলক্ষ মাত্র বাংলাদেশ নিয়ে গোয়েন্দা রিপোর্ট দিল্লির হাতে। গোয়েন্দা রিপোর্ট বলতে ভারতীয় গোয়েন্দা বাহিনী যে রিপোর্টটা পেয়েছে সেই প্রসঙ্গে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সে কথাটা কি হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যখন নির্বাচন প্রক্রিয়া, গণভোট, জুলাই সনদের মতো বিষয় নিয়ে একে অন্যের সঙ্গে স্নায়ুর লড়াই চালাচ্ছে, কট্টরপন্থী এবং মৌলবাদী সংখ্যালঘু সম্প্রদায়গুলো এই যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলির উপরে যে ভয়ঙ্কর একটা আক্রমণের পরিকল্পনা তৈরি করছে, এমন সুনির্দিষ্ট তথ্য কারা পেয়েছে? ভারতীয় গোয়েন্দা বাহিনী সংস্থাগুলির কাছে এসে পৌঁছেছে। এবং এর জন্য যা যা করণীয় তা তারা করবে, এটা একদম আপনি নিশ্চিন্ত থাকুন। আপনারা যত কাজ হবে সব ভারত বিদ্বেষী। এইগুলো মোকাবিলা করার জন্য কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা আলোচনা বা সমর্থন আমাদের দেশেরই অনেক রাজনৈতিক দলের সেরকম ইচ্ছে বা সদিচ্ছা পাওয়া যায় না। তারা নিজেদের ক্ষমতা দখল করার জন্য ভারতীয় কোনো আইনের বিরুদ্ধে তারা যেতে একদম প্রস্তুত, আন্দোলন গড়ে তোলার প্রস্তুত। আমরা সবাই চাইব নিঃস্বার্থপরভাবে যে ভারত সুষ্ঠুভাবে ভারতে নির্বাচন হোক, যে কোনো নির্বাচন, সে বিধানসভা নির্বাচন হোক, সে লোকসভা নির্বাচন হোক, একটাও যেন অবৈধ অনুপ্রবেশকারী বিদেশিরা ভোট প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে না পারে।
সে যে পার্টিকে ভোট দিক, কোনো আপত্তি নেই। সৎভাবে, বৈধভাবে, পরিচ্ছন্নভাবে, স্বচ্ছতা নিয়ে ভারতের সব নির্বাচনগুলো হোক, এটা সব শিক্ষিত, বুদ্ধিজীবী, সৎ বুদ্ধিসম্পন্ন, শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক এটা চাইবে। কিন্তু সেটা হচ্ছে কি না সেটা আপনারাই বিচার করবেন। এইবার যে ঘটনাটা নিয়ে বলছি সেটা ব্যাপার হচ্ছে কি, যে এই যে গোয়েন্দা সূত্র, ভারতীয় গোয়েন্দা সূত্রের কাছে দাবি আছে, মানে তারা দাবি করছে, তাদের কাছে সেই রকম ধরনের একটা খবর আছে। সেই খবরটা কি, যে এই সব তথ্য বিশ্লেষণ করে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে আপাতত বৈষ্ণব সংগঠন ইস্কনকে নিশানা করে জিগির তোলা হলেও কট্টরপন্থীদের আসল লক্ষ্য 1946-এর নোয়াখালী দাঙ্গার ধাঁচে বাংলাদেশ জুড়ে সংঘবদ্ধ হামলা চালানোর, একটা হিন্দু এবং বৌদ্ধদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের নিকেশ করা, ধ্বংস করা, তাদেরকে সব কিছু জ্বালিয়ে দেওয়া। এই একটা পরিকল্পনা কট্টরপন্থীরা, বাংলাদেশি কট্টরপন্থীরা নিয়েছে, যারা ভারত বিদ্বেষী, অবশ্যই জঙ্গি সংগঠন তারা। এবার কি সাংঘাতিক ব্যাপার দেখুন, ইস্কন, আমরা যে ধর্মই পালন করি না কেন, ইস্কন একটা কৃষ্ণ ভক্ত সংগঠন, তার ধর্ম প্রচার করে, সমাজের ভালো দিকগুলো তারা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে, ধর্মীয় প্রচারের মাধ্যমে তারা গড়ে তোলার চেষ্টা করে। তারা কখনো জঙ্গি হতে পারে না। তো তাদেরকেই টার্গেট করছে এই জঙ্গি গোষ্ঠীগুলি, তাদেরকে, তাদের মূর্তি, তাদের সংগঠনটাকে ভেঙে দেওয়ার জন্য, তাদের ধর্ম প্রচারকদের, সাধুদের হত্যা করার জন্য। এর মধ্যে বুদ্ধিস্টরাও আছে, বিভিন্ন রকম ওখানকার বাংলাদেশের সংখ্যালঘু যারা ধর্মীয় প্রতিষ্ঠান বা সন্ন্যাসিনী, তাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর একটা পরিকল্পনা এইসব জঙ্গি গোষ্ঠীর মধ্যে আছে। তারা মিথ্যা একটা অবিশ্বাস্য সব ঘটনা বা অভিযোগগুলি এইসব সংস্থার বিরুদ্ধে তুলছে। এরা নাকি জঙ্গি পনার সঙ্গে যুক্ত, এরা নাকি বাংলাদেশকে ধ্বংস করে দিতে চায়, এরা নাকি বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অন্য একটি সরকার তৈরি করতে চায়। যাহা মিথ্যে কথা, কেউ বিশ্বাস করবে না। এইবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এই যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই মর্মে একটি রিপোর্ট পাঠিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা। কি বলেছেন, যে টঙ্গীর একটি মসজিদ, টঙ্গী মানে বাংলাদেশের টঙ্গীর একটি মসজিদে খতিব মোহাম্মদ মাহিবুল্লাহ, বয়স 65, তার ছেলে, সম্প্রতি গাজীপুর থানায় লিখিত একটা অভিযোগ তিনি দাবি করেছিলেন। চিন্তা করুন, কি দাবি করেছিলেন থানায় গিয়ে, গাজীপুর, সেও বাংলাদেশে অবস্থিত। তিনি কি দাবি করেছিলেন, যে তিনি দাবি করেছেন, মানে সেই থানায় গিয়ে অভিযোগটা করেছেন কি, যে তার বাবাকে ইস্কনের দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল, অভিযোগ। আর গত বুধবার 22শে অক্টোবর 2025 সাল তিনি বাড়ি থেকে বেরোনোর পরে তাকে অ্যাম্বুলেন্সে তুলে মুখে কালো কাপড় বেঁধে ভয়ানক শারীরিক নির্যাতন করা হয়। চিন্তা করুন এটা কতটা বিশ্বাসযোগ্য। এবং এমনকি তার নাকি পোশাক খুলে যৌন নির্যাতন করা হয়েছে বলে দাবি করা হয়। তারপরে ওই খতিবকে খুনের উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং স্থানীয় লোকেরা পুলিশে খবর দিলে শিকলে বাঁধা অবস্থায় ওই মহিবুল্লাহকে উদ্ধার করা হয়। এই খতিবও একই বয়ান বিভিন্ন জনকে দিয়েছেন, কিন্তু তদন্তে নেমে নানা জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাজীপুর থানার পুলিশ জানতে পারে যে নিজেই বাসে করে ঠাকুরগাঁও গিয়েছিলেন এই মহিবুল্লাহ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পুলিশ জানিয়েছে কেউ ওই খতিবকে অপহরণ করেনি। এটা একটা মোটামুটি
ভালো খবর সুখবর যে গাজীপুর থানার পুলিশ পক্ষপাতিত্ব করেননি, তারা ঠিক যথোপযুক্ত এইটা তদন্ত করেছে যে খবরটা ঠিক নয়, খবরটা ভুয়ো। এইবার এই যে মহিবুল্লাহ তিনি নিজে ঠাকুরগাঁওতে গেছেন, নিজেই গেছেন ঠাকুরগাঁওতে গিয়ে তিনি কি করেছেন, নিজের পোশাক নিজে খুলে নিজের পায়ে শিকল নিজে বাঁধেন এবং বেলায় মানে দুপুরের দিকে ফেসবুকে একটি বয়ান দেন যে তার ছেলে এবং মহিবুল্লাহ নিজেও। কিন্তু এই কদিনে মহিবুল্লাহর ছেলে বিভিন্ন সভা এবং ফেসবুকে 100 ইসকন হত্যার অঙ্গীকারের কথা বলে বিস্তর সাম্প্রদায়িক প্রচার করেছেন এই বাপ বেটা দুজন। একটা সূত্র ধরে ইসকনকে নিষিদ্ধের দায়িত্বে নিজে নিয়েছেন এবং সেই দাবি করেছেন ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে, পারলে সবকে নিকেশ করতে হবে, পারলে ইসকনের শিকড় থেকে উপরে দিতে হবে, ইসকন বলে কোনো নাম বাংলাদেশে থাকবে না। এটা ঘটনা। আর কি ঘটনা? আরেকটা ঘটনা হচ্ছে যে এই যে মানে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এই দাবিতে এরপরে যে হচ্ছে ঘটনাগুলো, পরিকল্পনাগুলো তাদের বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ জুড়ে যত কট্টরপন্থী মানে উগ্রপন্থী সভা সমিতি করে যাচ্ছে ইসকনের বিরুদ্ধে, বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে। এর মধ্যে বৌদ্ধ খ্রিস্টান সবই আছে, কেউ বাদ নেই। সব অমুসলিম আর কি, অমুসলমান সম্প্রদায়, অমুসলিম সম্প্রদায়ের কথাই বলতে চাইছি আমি, তাদের বিরুদ্ধে। আর সেখানে হিন্দুদের শিক্ষা দিতে গণহত্যার দাবায় বাতলানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অন্যতম প্রধান সংগঠক এবং প্রাক্তন ছাত্রনেতা সাজ্জিদ আলম, এই সাজ্জিদ আলমও কিন্তু সম্প্রতি এক সভায় ইসকনকে জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করে নিষিদ্ধ করার একটা দাবি তিনি জানিয়েছেন। একটি সভায় এক পৌরকে বন্দুক নিয়ে আস্ফালন করতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইটে সেই ছবি, যার সত্যতা অবশ্য যাচাই করা হয়নি, ছড়িয়ে পড়ার পরে তাকে আটক করে পরে আবার পুলিশ ছেড়েও দেয়। এটা ঘটনা। এখন এরা এই ধরনের কাজ করতে শুরু করেছে। যেভাবে হোক যেন তেন প্রকান্ন হোক তারা এই জিনিসটা করবে। কিভাবে করছে এইটুকু কথা আপনার বললাম। এরপরে আমি হয়তো পুরো ভিডিওতে আমি এগুলো করতে পারবো না, মানে কভার করতে পারবো না, তাহলে অনেকটা সময় চলে অনেকটা লেন্দি হয়ে যাবে। কিন্তু যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাইছি যে এইভাবে বাংলাদেশের কিছু জঙ্গি গোষ্ঠী তারা একটা প্রচণ্ড মানে ভয়ঙ্কর একটা প্ল্যান করছে ধ্বংসাত্মক কিছু করার জন্য। তার প্রভাব অবশ্যই ভারতীয় সীমান্তে এসে পড়বে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, যতটুকু এই খবর অনুযায়ী আমি অনুমান করতে পারছি। আর এর বাইরে আরও কিছু আছে যেটা এরা সংঘবদ্ধ হচ্ছে এবং এই জঙ্গিদেরকে মদত দিচ্ছে অবশ্যই পাকিস্তান। আর পাকিস্তানের পিছনে আমাদের চিরশত্রু, এখন তো বাংলাদেশ আমাদের অধুনা, বাংলাদেশ এখন ভারতের শত্রু বলতে পারেন। তারপর তো পাকিস্তান বরাবরই আছে 1947 থেকে। আর এই পাকিস্তানকে মদত দিচ্ছে কারা আমরা জানি। এখন যদিও পাকিস্তানে চায়নার সঙ্গে ভারতের একটা সম্পর্ক হচ্ছে, কিন্তু চায়না কখনো বিশ্বাসযোগ্য দেশ নয়। চায়না এখনও চেষ্টা করে যাচ্ছে অরুণাচল প্রদেশের সীমান্তে ধার ঘেঁষে তাদের এলাকাতেই একটা বিরাট আর্মি সামরিক করিডর তৈরি করছে, যেখানে আর্মিদের থাকার ব্যবস্থা, যেখানে যেখানে মানে ফাইটার প্লেনগুলো নামতে পারবে, হেলিপ্যাড বলতে পারেন, বিমান ঘাঁটি বলতে পারেন যুদ্ধের জন্য, সেটা তারা তৈরি করছে সামরিক বাহিনী, তাদের সামরিক বাহিনীর জন্য। কেন, কী দরকার ছিল করার? তা সেই জন্য এদের এই শত্রুদের বিরুদ্ধে আমাদের একজোট হয়ে লড়তে হবে, এটাই আমার মুখ্য বিষয়, এটা আমার বলার বিষয়। এরপর দেখুন, এই জঙ্গি গোষ্ঠীগুলো দাবি করে যে আমার এই যে বন্দুক নিয়ে ওই একজন বৃদ্ধ যে হুমকি দিচ্ছে,
সেটা নাকি খেলনা বন্দুক, হোয়াট এভার। কিন্তু সেই ছবি দেখে অনেকের দাবি সেটি কখনোই খেলনা বন্দুক ছিল না, সেটা আসল বন্দুক। সবচেয়ে বড় কথা যে ফেসবুকে এই যে টিমড ট্যাগলাইনে, মানে TMD, মানে হ্যাশ TMD ট্যাগলাইনে গত এক সপ্তাহ ধরে সংখ্যালঘুদের গণহত্যার পক্ষে আগ্রাসী প্রচার চলছে। এই যে TMDর পুরো কথাটি প্রচারকদের ব্যাখ্যা টোটাল ম্যালায়ুন্স, মানে বিধর্মী ম্যালায়ুন্স, তাদের কথার, তাদের ভাষায় এটা পুরো মানে এর বাংলা মানে করতে হবে বিধর্মী, অমুসলিম সম্প্রদায়। ডেথ, এই হ্যাশট্যাগে সার্চ করলে প্রায় 3 লক্ষ এমন ভয়ানক পোস্ট আমরা দেখতে পাবো বা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাশ TMD ট্যাগলাইন। আর কি সাংঘাতিক পরিস্থিতি হতে যাচ্ছে। ওরা ভারতকে কিছুতেই শান্ত থাকতে দেবে না, নিশ্চিন্তে থাকতে দেবে না, ভারতবাসীদেরও পর্যন্ত দেবে না। এটা পাকিস্তান বাংলাদেশের সঙ্গে মিলিতভাবে এই ষড়যন্ত্রটা করে যাচ্ছে। এটা রিসেন্ট খবর, অক্টোবর মাসের খবর, রিসেন্ট। আর 2025 সাল। আর এরপর যেটা মানে পরপর যে ঘটনাগুলো আসছে সেগুলো হচ্ছে কি, যে আমাদের যে গোয়েন্দারা, ভারতীয় গোয়েন্দারা যাকে সুপরিকল্পিত প্রোপাগান্ডা বলে মনে করছেন, তাদের ব্যাখ্যা আমাদের গোয়েন্দা বাহিনীকে বাংলাদেশি পাকিস্তানিরা বলে অপপ্রচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সেই ভারতীয় গোয়েন্দা বাহিনীরা এরা কি বলছে জানেন? তাদের কি ব্যাখ্যা, ভারতীয় আমাদের দেশের গোয়েন্দা বাহিনীর কি ব্যাখ্যা? তাদের ব্যাখ্যা হচ্ছে যে এই পোস্টগুলির বেশিরভাগই ভুয়ো প্রোফাইল থেকে করা হয়েছে, একটাও কিন্তু সঠিক প্রোফাইল নয়। এটা স্বাভাবিক, এটা তো হওয়ারই কথা, এটাই হয়। এবং শয়ে শয়ে পোস্টে ইস্কনের দুষ্কৃতীদের জবাই করার ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীরা যেমন 1946-এর দাঙ্গার নায়ক গোপাল পাঠাকে নায়ক হিসেবে প্রচার করেছিল, আর নোয়াখালী দাঙ্গার পক্ষে ব্যাপক প্রচার করা হচ্ছে ওই ট্যাগলাইনে। সংখ্যালঘুদের, যেখানে নোয়াখালীতে যেখানে প্রচুর বিধর্মীদের মানে অমুসলিমদের ধর্ষণ এবং খুন করা হয়েছিল। খুব দুঃখজনক ঘটনা। আর যেটার সঙ্গে তুলনা করছে তারা, যে দাঙ্গায় গোপাল পাঠা সেই সময় কলকাতায়, উনি একজন মস্তান হিসেবে বিধানচন্দ্র রায়ের খুব প্রিয় ছিলেন। তিনি ফুটপাতের মস্তান ছিলেন। এখনকার যারা মস্তান আমরা দেখি রাস্তাঘাটে, এখনকার যুগে, এখনকার শাসনকালে সেই ধরনের মস্তান কিন্তু তিনি ছিলেন না, গোপাল পাঠা। তার ডাকনাম গোপাল পাঠা। আর 1946 সালে কলকাতায় যে দাঙ্গাটা হয়েছিল, জাতি দাঙ্গা, সেই দাঙ্গায় কিন্তু তিনি অনেক মুসলিম সম্প্রদায়কে বাঁচিয়েছেন হিন্দুদের জন্য, তার দলবল নিয়ে। তিনি কিন্তু জাত বিচার করেননি। এটা একদম হকিকত কাহিনী। তখন বোধহয় মুখ্যমন্ত্রী ছিলেন, খুব সম্ভব, এগুলো তো আমাদের জন্মের সব অনেক আগে ঘটনা, ডক্টর বিধানচন্দ্র রায়, ভারতবর্ষের সবচেয়ে সুযোগ্য মুখ্যমন্ত্রী, সবচেয়ে সুযোগ্য, সৎ পরিচ্ছন্ন ইমেজের অধিকারী ছিলেন তিনি। হতে পারেন তিনি কংগ্রেসের। তো এই যেটা সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন লাগাতে হবে, তাদের হত্যা করার ছবি প্রচার করে বলা হচ্ছে যে বড্ড বার বেড়েছে মালায়ুনগুলা। ওদের কথা মালায়ুন মানে বিধর্মীরা, জঙ্গিরা এইভাবে প্রচার চালাচ্ছে ওখানে। এবং প্রতিটি পোস্টে অজস্র লাইক, মন্তব্যে সাম্প্রতিক জিগিরের বন্যা বয়ে গিয়েছে। কীরকমভাবে অনুপ্রাণিত হচ্ছে মানুষজন।
গোয়েন্দারা জেনেছেন, ভারতীয় গোয়েন্দারা জেনেছেন যে কট্টরপন্থী শক্তি এই কাজে নেমেছে, তাদের লক্ষ্য গণতন্ত্রকে উচ্ছেদ করে বাংলাদেশে খিলাফত কায়েম করা। আর এই কট্টরপন্থীর লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে উচ্ছেদের পরে দেশ জুড়ে অরাজকতার সুযোগ নিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। কেউ কেউ প্রকাশ্যেই বলেছেন আমরা সবাই তালিবান, বাংলাদেশ হবে আফগানিস্তান। এই ধরনের উক্তি তারা প্রকাশ্যে করে যাচ্ছে। আর কি করছে? গোয়েন্দারা বলছেন যে, ভারতীয় গোয়েন্দারা বলছেন যে মোহাম্মদ ইউনিস সরকার প্রায় সমস্ত সন্ত্রাসবাদী নেতাকে জেল থেকে মুক্তি দেওয়ায় এই জিহাদি শক্তির বাড়তি উৎসাহ পেয়েছে। তার জেল থেকে বেরিয়ে গিয়ে তাদের কাজ শুরু করে দিয়েছে, ভারত বিদ্বেষী কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশটাকে পুরোপুরি একটা মুসলিম কান্ট্রি বানানোর জন্য তাদের প্রয়াস চলছে। তাদের উক্তিতে যেটা, বা তাদের প্রচারে, বা তাদের আস্ফালনে, বা তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এটাই বলতে চাইছে, বহুত্ববাদ থাকবে না, একত্ববাদ থাকবে, একটা জাতি থাকবে। আমাদের দেশের মতো ধর্মনিরপেক্ষ ফেডারেল কান্ট্রি হবে না, ডেমোক্রেসি থাকবে না ওখানে, এটাই এরা বলছে। আর কি বলছে? ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বা না হোক, মানে 2026 সালে ফেব্রুয়ারিতে ইউনিট যেটা ঘোষণা করেছে, ঝামেলা আছে। একদম কট্টরপন্থী জামায়াত ইসলাম, জাতীয় বাংলাদেশ পার্টি বা দল, বিএনপি, এদের স্বার্থে ঘা পড়ছে। আর এনসিপি তো আছে, মোহাম্মদ ইউনিসের তৈরি এনসিপি, জাতীয় নাগরিক দল বা পার্টি, যাই বলুন না কেন। তিন মতবাদে বিভক্ত, সবাই যে যার আখেরটা গোছাতে চায়, সবাই যে যার ক্ষমতায় আসতে চায়, নির্বাচনে জিততে চায়। তাদের স্বার্থের কথা তারা কখনো ত্যাগ করবে না, নিঃস্বার্থভাবে করবে না। দেখা যাক 2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট হয় কিনা। আমরা তার সঙ্গে সঙ্গে দেখব পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোটটা পরিস্থিতি কী হয়। আদৌ নির্বাচন কমিশন বৈধ ভোটার ছাঁটাই করতে পারে কিনা, পারা তো উচিত। অবৈধ ভোটার, অবৈধ জঙ্গি, অভারতীয় অবশ্যই দেশ থেকে তাড়াতে হবে। এখানেও স্বার্থের ব্যাপার আছে। যারা ভোট দিয়েছে এতদিন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে, তারা কখনো চাইবে না যারা চলে যাক। তফাৎটা এখানে। আর একটা কথা, যে এই যে ফেব্রুয়ারিতে ভোট হোক বা না হোক, এদের কিছু যায় আসে না। রাজনীতিকদের লড়াই এবং খেয়াখের মধ্যে জিহাদিদের সংগঠিত করার কাজে সামনের সারিতে আছে কারা? হিজবুত তাহরির, বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন, নতুন নাম শোনা যাচ্ছে, হিজবুত তাহরির। এদের মধ্যে কট্টরপন্থী একটা সংগঠন লুকিয়ে আছে। হিজবুত তাহরির মতো একটা জঙ্গি সংগঠন, একদম কট্টর জঙ্গি সংগঠন, যেটা ইসলামিক স্টেট বা জৈশ মোহাম্মদ, লস্কর তৈবা শুনলেই বুককে বেজা নাম। দেখে মাসুদ আজহার, আর যে মারা গেছে ওসামা বিন লাদেন, সৈয়দ মোহাম্মদ, ঠিক এই ধরনের এদের সহযোগিতা আছে। এই বাংলাদেশের যে জঙ্গি সংগঠন করছে ভারতের বিরুদ্ধে একটা নাশকতামূলক ঘটনা ঘটানোর জন্য। আর কি হচ্ছে ব্যাপারটা তো খুব সুবিধে বলে মনে হচ্ছে না। আর এই বিশুদ্ধবাদী, আর আছে কি বিশুদ্ধবাদী ইসলামের কথা বলা ভয়ানক কট্টরপন্থী আহলে হাদিসের একাংশ এর সঙ্গে আছে। এদের সকলের সঙ্গে পাকিস্তানি কট্টরপন্থী সংগঠনগুলির যোগাযোগ আগে থেকেই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, যেটা আমি একটু আগে বলেছিলাম আপনাদের। এদের সকলের সঙ্গে পাকিস্তানি কট্টরপন্থী সংগঠনগুলি একটা ভালো যোগাযোগ খুব শক্তভাবে, খুব স্ট্রংভাবে তৈরি হচ্ছে, যার জন্য বাংলাদেশের পাকিস্তানের একদম কট্টর ভারত বিদ্বেষী মন্ত্রীরা, নেতারা যাতায়াত করছে। আর তার সঙ্গে
পাকিস্তানে মদতপুষ্ট, সেখানে জন্ম, সেখানে আছে তারা, আস্তানা গেড়ে ট্রেনিং সেন্টার তৈরি করছে এই জঙ্গি সংগঠনগুলো, জৈশ মোহাম্মদ, তস্কর লেইবার মতো তাদের নেতারা পর্যন্ত বাংলাদেশে আসছে কিভাবে পড়োশি দেশ ভারতবর্ষে একটা ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড, হত্যা নিধন করা যায়। এই পরিকল্পনাটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাতে এসেছে। সময়ের অপেক্ষা, দেখা যাকে দৌড় কদ্দূর, কারণ আগামী বছর 2026 সালে ভারতে একটা নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, আর তার জন্যই এই স্পেশাল ইয়েটা হচ্ছে, ইনসেন্টিভ রিভিশনটা হচ্ছে। আর এতে দলমত নির্বিশেষে একমাত্র পশ্চিমবঙ্গে বিদ্রোহের আগুন জ্বলে যাচ্ছে। কেন এটা হবে, কেন অবৈধ ভোটার বাদ যাবে সেই কথাটা বলছে না, একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়। আরে বাবা, নির্বাচন কমিশনের অঢেল তাদের অসীম ক্ষমতা, তা তো দেশের জন্যই করবে, কেন তাদের বৈধ ভোটার বাদ দেবে? তাদের কী স্বার্থ? বৈধ ভোটার বাদ দেওয়ার তো কোনো স্কোপ নেই। ভুলবশত যদি কখনো মেকানিক্যাল মিস্টেক হয়ে থাকে, তার পথ আছে সে নাম তোলা, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এইসব হুমকি দেওয়ার কী দরকার আছে? জ্বালিয়ে দেবো, ফাটিয়ে দেব, রক্তগঙ্গা বইয়ে দেব, এসব বলার তো দরকার নেই। এটা তো জাতীয় সরকারি কর্মকাণ্ড, প্রকল্প। প্রত্যেকটা রাজনৈতিক দলকে, প্রত্যেকটা নাগরিককে এতে সমর্থন জানানো উচিত। আর যারা এই কাজে যুক্ত হবেন, সে যে পার্টি করুন না কেন, পক্ষপাতিত্ব করলে ক্ষতি আপনাদের আজ না হোক, এই বাংলাদেশের মতোই আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর পর এর প্রতিফল কিন্তু ফলবে। হয়তো আপনারা, আমরা কেউ বেঁচে থাকবো না, কিন্তু আমাদের জেনারেশন এর ফেস করবে। দে উইল মাস্ট বি ফেসড উইথ দ্যাট সাচ সিচুয়েশন। না হোক, আমরা চাই না এরকম কোনো ঘটনা ঘটুক, কিন্তু ঘটানোর জন্য চেষ্টা চলছে। বাকিটা আপনারা বুঝে নেবেন। দেখছেন কি পরিস্থিতি হচ্ছে। এসআইআর বিহারে কিন্তু করতে পারেনি, অল্প বিস্তর পশ্চিমবঙ্গের মতো এত বাধা সৃষ্টি হয়নি, এত আন্দোলন হয়নি, কিন্তু বিহারে প্রচুর অবৈধ ভোটার বাদ গেছে। কেউ কোনো প্রতিবাদ করেনি যে কারোর বৈধ ভোটার বাদ চলে গেছে। আর টেকনিক্যালি মিস্টেকের জন্য যদি কিছু নাম বাদ গিয়ে থাকে, তার পথ আছে, তার উপায় আছে, তার সলিউশন আছে সেই নামটা তোলার জন্য। কোনো অসুবিধা নেই তো। তবু কেন আমরা এই স্যার বলুন বা সার বলুন, এসআইআর, তার বিরোধিতা করব? সিএএ, এনআরসি, কেন এইসব প্রকল্পের বিরুদ্ধে আমরা বিভ্রান্তিমূলক আতঙ্ক ছড়াবো? আর যদি বা কিছু ভুল হয়ে থাকে, হতেই পারে ভুল, তার সলিউশন আছে। তার বিরুদ্ধে প্রতিবাদ নিশ্চয়ই গড়ে তোলা উচিত, প্রতিবাদ করা উচিত যে বৈধ ভোটার কেন বাদ যাবে, অভারতীয় নয়, সে ভারতীয় নাগরিক, কেন তাকে অভারতীয় তকমা দেওয়া হচ্ছে। অবশ্যই এর প্রতিবাদ করা উচিত বলে আমি কিন্তু মনে করি। তা বলে তো এই নয় যে একটা সুষ্ঠু জাতীয় প্রকল্প তাকে বাধা সৃষ্টি করা, এটা মনে হয় না যে ঠিক কাজ হচ্ছে। এগুলো তো বলা যায় জাতি বিরোধী কাজ, তাই না? আর একটা কথা হচ্ছে যে এই যে মোহাম্মদ ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ সহজ করার লক্ষ্যে পাকিস্তানি কট্টরপন্থীদের বাংলাদেশে আমন্ত্রণ করে আনা হচ্ছে, তিনি নিজে নিয়ে আসছেন, জেনে শুনে নিয়ে আসছেন। এই তস্করবা বলুন, জৈশ মোহাম্মদ বলুন, তারপরে এই তালিবানের মতো জঙ্গি সংগঠন কিছু আছে ওখানে বাংলাদেশে, তাদের বলুন, বা ওসামা বিন লাদেনের যে সংগঠন আছে তাদের কথা বলুন, হোয়াট এভার, সে তো জঙ্গি সংগঠন। তাদেরকে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ডেকে আনছেন, তার সঙ্গে মানে 2 2 4 চোরে চোরে মাস্তুতো ভাই পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জন নেতা নেত্রীদেরকে আমন্ত্রণ করছেন বাংলাদেশে, যারা প্রত্যেকে ভারত বিদ্বেষী, প্রত্যেকে ভারতের চরম শত্রু। কিসের স্বার্থে, কেন, কী জন্য?
এই বাংলাদেশ পরবর্তীকালে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। বাংলাদেশের প্রকৃত যারা জঙ্গিরা তারাই বাঁচবে কিনা সন্দেহ আছে। নাগরিকদের কথা ছেড়ে দেন, লিভ ইট দ্যাট ম্যাটার। জানি না এই পরিস্থিতি কী হবে, সেটা সময় বলবে। তো যেদিকে তারা এগোচ্ছে তার পরিস্থিতি খুবই খারাপ হবে বলে আমার মনে হচ্ছে। আরেকটা কথা বলি বাংলাদেশের বিষয়ে, যে বিতর্কিত একজন ধর্মগুরু আছে, ওর নাম জাকির নায়েক। তিনি আগামী মাসে বাংলাদেশে জলসা করতে আসছেন বলে আয়াজ কেরা ঘোষণা করেছেন। তাদের একটা সংগঠন, তাদেরই আয়োজকরা এই বিতর্কিত ধর্মগুরুকে নিয়ে একটা জলসা করবে। তা এই আয়োজকরা জানিয়েছে বাংলাদেশে যে বিতর্কিত ধর্মগুরুকে কেন নিয়ে আসছে, বিতর্কিত বলছে মানে দেয়ার ইজ সামথিং, এমন কিছু তিনি বলেছেন, সেটা জাতির বিদ্বেষী পর্যায়ে পড়ে। যদিও বিদেশি উপদেষ্টা তহিদ হোসেন এদিন জানিয়েছেন যে জাকির নায়েকের সফরের খবর নাকি তাদের দপ্তর জানে না, জানলেও বলবে না, যে আমরা জানি বা সঠিক বলবে না, সব চলে চলে মাসুদ ভাই। আর যেটা বলছে যে গোয়েন্দা সূত্রে যেটা দাবি ভারতের, যে ঢাকার গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় যে হানাটা দেওয়া হয়েছিল, 22 জনকে যে হত্যা করা হয়েছিল বেশ কয়েক বছর আগে, জঙ্গিদের অন্তত 2 জন জানিয়েছিল যে জাকির নায়েকের বক্তৃতায় উদ্ভূত হয়ে নাকি তারা এই জিহাদি পথে এসেছে। মগজ ধরাটা কত সুন্দরভাবে হয় দেখুন। আমাকে কেউ বললো, ভাই স্বপন ভাই তুমি আগুন লাগিয়ে দাও সেখানে। আমার বুদ্ধি কাজ করলো না, আমি কী স্বার্থে কেন আমি সেখানে সেই মানুষটার বাড়িতে আগুন লাগাবো। উনি বলেছেন ধর্মগুরু, আমি কি আগুন লাগিয়ে দিলাম। তফাৎটা এখানে, জাস্ট I have given a illustration. I have given an illustration, এই কথাটা বললাম, জাস্ট অ্যান ইলাস্ট্রেশন হিসেবে আমি এই জিনিসটা বললাম। আমাকে বললো, আমি উদ্বুদ্ধ হয়ে গেলাম, মানুষ খুন করতে শুরু করলাম। আরে দেয়ার ইজ এনি ট্রুথ, দিস ইজ জাস্টিফিকেশন। জিহাদি প্রচার করছে, আমি উদ্বুদ্ধ হয়ে গেলাম ধ্বংসাত্মক কাজে, মানে কোনো গঠনমূলক সৃষ্টির কাজে নয়। এইভাবেই পরে আমি যদি সুযোগ থাকে বলবো যে মাসুদ আজহার, পাকিস্তানের এক দুর্ধর্ষ জৈশ মোহাম্মদের কর্তা প্রতিষ্ঠাতা, তার বোন, তার 2-3টে বোন যেগুলো এখন বেঁচে আছে, বাকিটা তো ওই অপারেশন সিন্দুরে মারা গেছে, জামাই, তার মা, তার কিছু ভাই, এরা। তার বোন এখন কি করছে, জঙ্গি সংগঠন নিজে তৈরি করছে মাসুদ আজহারে, যেখানে নিষিদ্ধ ছিল ইসলামিক আইনে যে কোনো মহিলা এইসব জঙ্গি হানায় প্রকাশ্যে আসতে পারবে না, মুখ দেখাতে পারবে না, মানে বোরখা অবগুণ্ঠন আলগা করতে পারবে না। কিন্তু এই মাসুদ আজহার বলছে আমার বোন দায়িত্ব নিয়েছে, সে একটা আমি পরের ভিডিওতে চেষ্টা করবো এটা বিস্তারিত বলার, যে মাসুদ আজহারের নিজের বোন এবং তার সঙ্গে আরও তার 2 বোন সহযোগিতা করছে। কী সহযোগিতা করছে? মুসলিম এবং অমুসলিম, এমনকি চেষ্টা করছে ভারতীয় কিছু নারীকে সেই দলে জঙ্গি সংগঠনে নিয়ে আসতে। এটা হবে একমাত্র মুসলিম মদতপুষ্ট একটা উগ্রপন্থী মহিলা সংগঠন তৈরি করছে মাসুদ আজহারের বোন। এই মাসুদ আজহার বলছে এখন আমার নিয়ম টিয়ম আর নেই, আমার এই সংগঠন আমার বোনের সংগঠনের জন্য এখন ওই ইসলামিক নিয়ম বাদ দিয়ে দিচ্ছি, সেখানে এখন মহিলাদের জন্য কোনো বেড়া নেই, কোনো রেস্ট্রিকশন নেই, তারা বোরখা না পরেই মুখ দেখাতে পারবে, এই লড়াইতে আসতে পারবে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, একটা মহিলা উগ্রপন্থী সংগঠন তৈরি করা হচ্ছে, নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। এটা আবার মসজিদে যায়, এটা আবার আল্লাহর দোয়া মাগে। কেন এটা হয়, কি করে? আল্লাহ থরি না কোনো ধর্মশাস্ত্রে ঈশ্বর হোক, আল্লাহ হোক, ভগবান হোক, কেউ কি বলেছে যে ধ্বংস করো,
হত্যালীলা চালাও, মানুষকে খুন করো, আমার তো মনে হয় না, আমার মতো একজন মূর্খ মানুষ, কম শিক্ষিত মানুষ যতটুকু বোঝে, মনে হয় না এটা কোনো ধর্মগ্রন্থ বলে। এই বিষয়ে পরে আসব। মাসুদ আজহারের বোন, তার সঙ্গে তার আরও 2 বোন যোগ দিয়েছে একটা মুসলিমদের ধর্মপাবন্য সম্প্রদায়ের মহিলাদের নিয়ে একটা জঙ্গি সংগঠন তৈরি করছে, এবং সে চেষ্টা করছে ভারত থেকেও কিছু অমুসলিম যদি হয় তাতেও কোনো তাদের যায় আসে না, সেখান থেকেও তারা কিছু মহিলাদের রিক্রুটমেন্ট করছে তাদের জিহাদি দলে। এইসব গুরুত্বপূর্ণ কথা আমাদের জানার দরকার। প্রকৃত আমরা নাগরিক, আমাদের জানার দরকার যে আমাদের দেশের ক্ষতি করতে পারে শত্রু দেশ কী জিনিসগুলো পরপর করে যাচ্ছে। আর গোয়েন্দারা বলছেন, ভারতীয় গোয়েন্দারা, যে এভাবে সংগঠিতভাবে সমাজ মাধ্যমকে ব্যবহার করে সংখ্যালঘুদের গণহত্যার পক্ষে জনমত তৈরি করা বাংলাদেশেও নাকি বেনজির। কখনো বাংলাদেশে এই ধরনের ঘটনা এত নোংরামো কখনো হয়নি, এত বিধর্মীমূলক, উগ্রপন্থীমূলক মারদাঙ্গা, জাতিদাঙ্গা, মানুষ খুন করা, রক্তপাত ঘটানো, ধর্ষণ, এইসব নক্কারজনক ঘটনা নাকি আগে কখনো হয়নি। এখন যেটা হচ্ছে সেটা বেনজির। আর তাদের কথায় যে সরকারের নির্বিকার অবস্থানে উৎসাহিত হয়েছে কট্টরপন্থীরা, এটা ভারতীয় গোয়েন্দা বাহিনী বলছে। তারা এখন আগের থেকে অনেক সুসংগঠিত জঙ্গি সংগঠনগুলি। এ দেশের কথা ছেড়ে দিন, ও দেশের সংখ্যালঘুরা তাই সাম্প্রদায়িক এই পরিকল্পনা, মানে সাম্প্রদায়িক জাতি হাঙ্গার পরিকল্পনায় মহা বিপদে। আর এর আজ কিন্তু অবশ্যই, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে ভারতীয় গোয়েন্দা বাহিনীর এই রিপোর্টে, তাহলে অবশ্যই ভারতের বিপদ বাড়বে, বই কমবে না। দেখা যাক এর সলিউশন কী করে হয়। পরবর্তীকালে যদি এরকম ঘটনা ঘটে, তার বিরুদ্ধে কীভাবে জনমত তৈরি করা যায়, ভারত তার বিরুদ্ধে কী করে, সেটা সময় বলবে। আমরা দেখব, আমরা অপেক্ষায় থাকবো। হ্যাভ টু বি ওয়েটেড ফর দ্যাট অ্যাকশন। আরেকটা কথা, যে ভারত বোধহয় 4 দিন কি 1 সপ্তাহ একটা নোটাম জারি করেছে চীন এবং পাকিস্তান, ভুটান, মায়ানমার এই ধরনের সীমান্তে একটা মহড়া নিচ্ছে দেখাচ্ছিল। সেই সময় সেই আকাশপথ কেউ ব্যবহার করতে পারবে না, যাকে বলা হয় স্কাই নাটাম, একটা জারি করেছে। ততদিন ওই আকাশপথটা বন্ধ থাকবে। ভারতীয় 3 বাহিনী, নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনী একযোগে সেই মহড়ায় যোগ দেবে। বোধহয় সেটা গতকাল থেকে শুরু হয়েছে। যদি আমি বিস্তারিত এই বিষয়ে কোনো খবর পাই আপনাদের জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।